বলছি একটু মানিয়ে নেবেন, ওদিকে বলছি এবার অনেকে তো দিন করে আসবে তো, তারপর তো ঠিক হয় বলছি, নাহলে আমরা যাবো করছি আগে করছি। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস কবির পদপাদ্যে প্রণাম জানিয়ে এবং নাট্যাচার্য বিশচন্দ্র ঘোষের আশীর্বাদ মাথায় নিয়ে মা কালী, মা দুর্গা, মা গঙ্গা এবং ভক্তবীর আরাধনা বন্দনা করে ও ৩৩ কোটি দেবদেবীর চরণ স্পর্শ করে এবং গ্রামের সকল যাত্রা মধ্যে দর্শক মন্ডলীর আশীর্বাদ, শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসা নিয়ে এবং পুলিশ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিদের যথাযথ সম্মান দিয়ে খাওয়া ফ্রেন্ডস ক্লাবের পরিচালনায় নবচেতনা যাত্রা সংস্থা পরিবেশন করতে চলেছে রক্ত দিয়ে রচনা কানন মাইতি, গণেশ দেবনাথ, দল ম্যানেজার বিশ্বজিৎ মন্ডল, প্রসাদ প্রভৃতি ড্রেস কোম্পানি মোশারফ। শুরু করছি ফ্রেন্ডস ক্লাবের নবচেতনা যাত্রা সংস্থার পরিবেশনায় এক চিত্তাকর্ষক রোমান্টিক নম হর্ষ ভাস্কর সঙ্গে যাত্রাপালা রক্ত দিয়ে মায়ের পূজা, মায়ের পূজা, রক্ত দিয়ে মায়ের পূজা। তোমাকে মাতৃদেবী হিসাবে মাতৃবন্দনা দিয়ে আহ্বান করছি। মা দেবী সর্বভূতেষু নমস্কারই 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 নমো নমঃ। ভালো ছেলে হয়ে কি ভালো করবি, কার ভালো করবি? কেন বা কেন, তোমার আমার দেশ ও দশে ভালো করবো। ঠিক, বর্তমান সমাজ ব্যবস্থার দিকে একবার তাকিয়ে দেখ। তোর মতো উচ্চবিলাসী ছেলে তোর হাসপাতালে ওষুধ বিক্রি করে রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, শিক্ষক হয়ে স্কুল কামাই করে রোজগার করছে টাকা, পুলিশ হয়ে যে খুন হয়েছে তাকে না করে যে খুন করেছে তার নামে ডায়েরি লিখছে। এই তো ভালো ছেলে নমুনা, তাই না? মা, এই পৃথিবীর সকল ছেলেই তো বেঈমান বিশ্বাসঘাতক হয় না মা, তো ব্যতিক্রম আছে মা। মা মা ভাবো, তুমি কি তোমার ছেলেকে সেই ব্যতিক্রম বলে ভাবতে পারছো না? মা বলেই তোর মাথায় চাপিয়ে দিতে চাইছি সে মহান কাজের দায়িত্ব, মহান কাজ এবং সে দায়িত্ব পালন করতে তোকে প্রয়োজন হলে আমাকে মাতাল চরিত্রহীন লম্পট হতে হবে, এমনকি মানুষ খুন পর্যন্ত করতে হতে পারে। ঠিক তাই। তাহলে কেন তুমি আমাকে ছোট থেকে সেইভাবে মানুষ করে তোলনি? কেন তুমি পরের বাড়ি ঝিগিরি করে আমাকে লেখাপড়া শেখালে? কেন তুমি আমার ভালোর জন্য নিজের দু চোখে অশ্রু ছড়ালে? মা, সে অশ্রু আমি নিজের হাতে মুছে ফেলবো প্রতি, কিন্তু আমার দু চোখে যে প্রতিহিংসা চলছে তার ভারী সিঞ্চন করতে হবে তোকে। মা, কিসের জন্য তার উপর তোমার এত প্রতিহিংসা? বলবো, আমি নিশ্চয় বলবো, কিন্তু আজীবন নয় কেন মা? জানি মা, জানি নিজের মনকে হাজারো প্রশ্ন করেও আমি কোনো উত্তর খুঁজতে পারিনি। মা, মা গো, আজ তোমাকে বলতেই হবে মা, কি এমন ঘটনা ঘটেছে যার জন্য আমার স্বর্গাদপি গড়িয়েছে জননী দু চোখ ভরা চল। শুনতে চাস? সে সরকারটা নাম শুনতে চাস? হ্যাঁ মা, হ্যাঁ। শোন, সরকারটা নাম হচ্ছে
শর্মা! তুমি ঘটছো তো প্রতীক! কথা তুমি তোমার প্রতি স্তব্ধ করে দাও তুমি নক্ষত্র বৃষ্টি হয়ে এই পৃথিবীকে ধ্বংস করে দাও বলবো বাবা, আমি নিশ্চয়ই বলবো, কারণ তোকে তো নিতে হবে তোর দাদা, তোর বাবার মৃত্যুর এবং তোর মায়ের চরম অপমানের প্রতিশোধ। আজ থেকে 20 বছর আগের ঘটনা। এক বৃদ্ধর বাবা তাদের স্কুলে নিচ্ছিলেন ইতিহাসের ক্লাস। আজকে আমি তোমাদের ইতিহাসের ক্লাসে আমি তোমাদের পড়াবো মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। কিন্তু কি তোমাদের ধোয়া উঠছে কেন? জানো কি তোমাদের মধ্যে কেউ সিগারেট খাচ্ছ? কে 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 ওখানে? এদিকে এসো, কামিয়ার কামিয়ার এদিকে এসো। ঝড়ের মতন চেঁচাচ্ছেন কেন? হ্যাঁ, এই বয়সে সিগারেট খেয়ে স্কুলের মধ্যে অভদ্র আচরণ করে তোমার বাবার গায়ে কলঙ্ক লেপন করতে তোমার লজ্জা হচ্ছে না? বেশি জ্ঞান দেবার চেষ্টা করবেন না। আমি কি করবো আর না করবো এটা আমাকে ভাবতে দে, এটা জলের মতন সোজা। আমার বাবা তো যতদিন আপনার এই মাস্টারিটা আছে স্কুল মাস্টার, কিন্তু যেদিন আপনার এই চাকরিটা চলে যাবে সেটির পথের নিরিখ আর আপনার মধ্যে কোনো তফাৎ থাকবে না। চাবুকটা নিয়ে আয়, ওকে আজ আমি উচিত শিক্ষা দেবো। আমাকে তোর আমি এক প্রাণ পাখিটা উড়ে ওই ভয় আমাকে দেখিয়ে লাভ হবে না বিধান সেন শর্মা, কারণ আমি তোমার বাবার খাস তালুকের প্রজা নই আর তোমাদের ভাগ চাষিও নই। তাই তোমার ওই পিস্তলের মুখোমুখি দাঁড়িয়ে তোমাকে আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আজ থেকে যে স্কুল থেকে তোমার নাম কেটে দিয়ে তোমাকে আমি তাড়িয়ে দিলাম। কোন অপরাধে? আমি সিগারেট খাচ্ছি বলে স্কুলের ভদ্র পরিবেশ নষ্ট করছি বলে? তাহলে স্কুলের ছাদে যে চুন্নি বোস অজ্ঞান হয়ে পড়ে রয়েছে তার কি হবে মাস্টার? তারপরে স্কুলের কিছু ভালো ছেলে তারা বোসকে নিয়ে ছাদে গিয়ে একটু ইন্টারভিউ করছে। তারাই তাকে ছাদে নিয়ে গিয়ে তাহলে তাদের কি শাস্তি হবে? সব আদর্শের ঘটনায় তুমি তাহলে এই অপকর্মের নায়ক আমি থাকবো না বিধান সেন শর্মা। কারণ আমি এমন শাস্তি দেব যা দেখে ওই আজকের সমাজে তোমার মতো ওই বিপদগামী ছাত্র সমাজ আতঙ্কে শিউরে উঠবে।
শিখেছি এই কথা তো দেখো না তোমার মা এখানে এলে এমন কথা দেবো আমি নয়। আর যদি না বকুনি দিয়েছো, আমি বড় হয়ে পুলিশ হয়ে তোমায় ঠাই ঠাই করে গুলি করবো, ঠাই ঠাই। তাহলে কি করতে হবে? বড় হতে হবে, লেখাপড়া শিখতে হবে এবং বুদ্ধিটা খেয়ে গায়ে ক্ষমতা করতে হবে। তাড়াতাড়ি খেয়ে নে বাবা, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। খুব দেরি খুব। আরে তোমার কি হ্যাঁ তোমার এত বড় সাহস, তুমি আমার ছোটা বাবুকে বকাবকি করো। আগে আগে আমরা দুজনেই স্কুলে যাবো না। স্কুলে যাবে না? না যাক, তাড়াতাড়ি স্কুলে চলে যাও, দেরি হয়ে যাচ্ছে কেন? চলো 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 এবার আমরা দুজনেই আস্তে আস্তে স্কুলে চলে যাবো। চলো 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 চলো। মানুষটা কি হলো? কাল যে সেই স্কুল থেকে বেরিয়ে গেছে, এতখানি বেলা হলো এখনো পর্যন্ত সে বাড়ি ফিরলো না কেন? এদিকে সাধুচরণকে আমি খবর দিতে পাঠালাম, সেও কোনো খবর নিয়ে আসতে পারলো না। তাহলে কোথায় গেল মানুষটা? কি হয়েছে তার? আমি তো কিছু বুঝতে পারছি না। তাও হারিয়ে যায়নি প্রতিভা, একে কোথাও হারিয়ে যায়নি। তোমার কি হয়েছে? কি হয়েছে তোমার বলো? আর আমি কোথায় গিয়েছিলে? আমি হাসপাতালে গেছিলাম। হাসপাতালে? আর কি হয়েছে যার জন্য তোমাকে হাসপাতালে যেতে হলো? প্রতিভা, একদল ছাত্রের ধর্ষণে একটি ছাত্রী মৃতপ্রায়। আর তারই চিকিৎসার জন্য আমি কি পাগল হয়ে গেলে? এখনো হইনি প্রতিভা, এখনো আমি হইনি। তবে বুঝলে প্রতিভা, এবার হয়তো আমি পাগল হয়ে যাব। এই কাল থেকে এই বুকের মধ্যে এই ঘোর জঞ্জাল নিয়ে আমি বয়ে বেড়াচ্ছি প্রতিভা। খাওয়া থেকে অব্যাহতি দিতে আমি এসে গেছি। নমস্কার 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 এতে চমকে ভয় কি আছে? পরিকর মালটা তো ভালো নয়, কিন্তু মামি সালা মালটা খুবই ভালো। এই দেখুন তো, ওই কলিকালের ছেলের গায়ে হাতটা তুলে আপনি কিন্তু খুব অন্যায় করেছে। আপনি কি বলতে চান? কারণ বলা তো যায় না। তা পরিকর, ওই কলিকালের ছেলেটা যদি আপনার এই পা দুটো কেটে আপনার হাতে ধরিয়ে দেয়, তাহলে আপনি নিজেকে সামাল দিতে পারবেন সমাজ? আপনি কি জানেন আপনার ছেলে ও তার বন্ধু বান্ধব মিলে একটি ছাত্রীকে স্কুলের মধ্যে ধর্ষণ করেছে, আর তারপরে নিতে মেয়েটি এখন হাসপাতালে। এগুলি ভালো হয়ে যাবে। আমার ছেলে অর্থাৎ কলিকালের ছেলের গায়ে হাতটা তুলে আপনি খুব ভুল করে ফেলেছেন। অসংখ্য কুকাজ আর সবার বিরোধী কাজের জন্য আমি তাকে স্কুল থেকে বার করে দিয়েছি। আপনি ভালো কাজ করেছেন। এবার হয়তো আপনাকে ওই দ্বীপজলের দ্বিতীয় ভক্তি সূত্র অনুসারে আপনাকে বাঁচানো গেল। আপনি কি আমার সঙ্গে গেছে মাত্রে? দেখুন না, আমি কি আপনার সঙ্গে ইয়ার্কি মারছি? কথা শেষ হয়ে গেলে আপনি এখন আসতে পারুন। আরে এখন তো আমি বলাই শুরু করিনি। কি বলতে চাইছেন তা বলুন। বেশি কথা বলে আমি আমার সময় নষ্ট করবো। আমি শুধু দুটো কথা বলতে চাই না। প্রথম কথা, এখনই যে থানায় গিয়ে আমার ছেলের নামে আপনি ডায়েরিটা উইথড্র করে নেবে। আর দুই, আমার ছেলে ওই স্কুলে যেমন ছিল এমনি থাকবে, অথচ মনে থাকবে তোমার।
এই সতী নারীর গায়ে হাত দিয়ে বংশে যেমন রাবণ ধ্বংস হয়েছিল, দ্রৌপদীর গায়ে হাত দিয়ে কৌরবকুল ধ্বংস হয়েছিল, আর সুন্দরী হেলেনের চন্দ্র ধ্বংস হয়েছিল এই জয় নগরী। অপজ্ঞান থাকলে না সারা এই সুন্দরী বৌদিকে বিয়ে করে মাস্টার হয়ে একদম মাস্টার তাহলে এখন কি করবো স্যার? তুই এক কাজ কর জাগা, তুই এক কাজ কর, তুই ওই বৌদির শাড়িটাকে খুলে নে। বৌদির অনেক আছে। ভালো করে দেখ, আমি তখন বৌদিকে নিয়ে কোনদিন পাপের সহযাত্রী হতে আমার কথা মতো শুনলে তুই আগের মতো সসমনে মাস্টারিটা ফিরে পাবে। তোমার ছেলে তো মরবে, তার সঙ্গে তুমিও মরবে। বাকি আবার কাউকে আমি রাখবো না।
ওর সুন্দরী বউকে তুলে দেয় এই সারাগুন্ডের হাত থেকে যেদিন তোর শিকার বেরিয়ে যাবে সেদিন ওই এলাকায় আর সমুদ্র সূর্য উঠবে না। তাই ওদের আমি খতম করবই। কেসে গেছি মাস্টারের জন্য একটু কাঁদতে পারি মাস্টার বলে কথা রকি এক কাজ কর ওকে ওই শিয়ালটাকা জঙ্গলে ফেলে দিয়ে ওখানে শিয়াল কুকুরে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে তারপর মাংসটা আমরা ওই কাঁচা মালের সঙ্গে ডবকা চুরির অপ্রত যৌবন আমরা তাড়িয়ে বলো আমার বাবা দাদার সাধুরা কোথায়? জানি না, আমি কিচ্ছু জানি না বাবা। বাচ্চা সেখানে গেলে সবাই আমাকে চিনে ফেলবে, কিন্তু তোর দাদু সেখানে গিয়ে অনেক খোঁজ খবর নিয়েছে, কিন্তু কারো সন্তান পাইনি। মাগো, তাহলে তাহলে কি আমার বাবা? জানি না খোকা, আমি কিচ্ছু জানি না। তিনি বেঁচে আছেন না মরে গেছেন আমি কিচ্ছু বলতে পারবো না, কিন্তু বিধবার নিয়ম অনুসারে 12টা বছর অপেক্ষা করে যখন তার দেখা পেলাম না, তখন এই বর্তব্য বেশ গ্রহণ করতে আমি বাধ্য হলাম। চোখের জল মোছো, এতদিন স্মরণে স্বপনে নেশে জাগরণে তুমি শুধু নীরবে চোখের জল ফেলেছ। তার কোনো কারণ আমি খুঁজে পাইনি, আমি শুধু দূর থেকে দেখেছি। তার কোনো কারণ অনুসন্ধান করতে না পারার জন্য এই অধম সন্তান সাজিয়ে দেবো রণক সাজে। জীবন সংগ্রামে অবতীর্ণ হবার আগে আমি আমি তোর কপালে তোমার রক্তের একটি জল তোমার বিজয় ছিল মাথায় করে আমি প্রতিশোধ নেব আমার বাবার দাদার খুনিদের, আমি প্রতিশোধ নেব আমার মায়ের চরম অসম্মানকারীদের। এই না
দেবে না, নইলে জল আসতে যা ছল করে দিনে 5 বার ঘাটে যাচ্ছি, মাকে একবারও তার দেখা করে দিতে পারে না। তুমি চাই তার কথা চিন্তা করে কি হবে? এবার এলে তাকে আমি বলে দেবো। এই, ছাড়ো ছাড়ো বলছি, কে এসে বলছে? अरे ऐसा असुख ना हमें करके डराए नहीं अनुरी से सिंधी सोई ना प्यार किया तो डरना किया বাংলাদেশে এত হিন্দি ছবি রমনামা কেন? দেশের যা অবস্থা, দুদিন পরে হয়তো এরা বাংলা বলতেই ভুলে যাবে। ছোটদা তুমি? ও তোরা, আমি তো ভাবছিলাম হিন্দি ছবির শুটিং চলছে। नाटक ना करे बम्बई वास्तव फिर ওদের মাঝে তোরা যে আরম্ভ করেছিস তাতে আমার নয়, তোদের নাটক যে কবে শেষ হবে সেটাই ভাবছিলাম। নাটক নয় রে বন্ধু, নাটক নয়, এটাই বাস্তব সত্য। আমি যেটাকে তুই নাটক বলে উপবাদ করছিস, বাস্তবে সেটাকে রূপ দিয়ে আমি তোকে বুঝিয়ে দেবো যে আমি সিনেমার নায়ক প্রসঞ্জিৎ নই, আমি হলাম আনন্দ সেন শর্মা। আমার হিসাবে তুই আজকে 4-5 নয় রে বন্ধু, 5। যে মুখ পুরি এইভাবে জল ফেলে আর কতদিন জল আনতে যাবি? আমাকে আবার একটু বলে কেন? আর বললো আশা সে তো বলেই গেছে। তা হয়তো বলে গেছে বোন, তবু আমার ভয় হয়। আনন্দ বড় লোকের ছেলে, তাই ওদের মতি বোঝার সাধ্য আমাদের মতো গরিবদের নেই। ছোটদা, আনন্দ আর 5টা ধনী দুলাল হচ্ছে সম্পূর্ণ যে আলাদা। ছোটদা, তা আমি জানি রে পাপিয়া, তা আমি জানি। কেন জানি না, একটা অজানা আশঙ্কা আমাকে তাড়া করে বেড়াচ্ছে। ছোটদা, ঘুমির ঘরে স্বপ্ন দেখি ছোটদা। যেন এক শয়তান যেন তোকে আমাদের বুক থেকে না, কখনো সম্ভব নয়। আমাদের একমাত্র আদরের বোনকে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাদের বুক থেকে ছিনিয়ে নিয়ে যাবে। দাদা। কি রে, তোরা দুই ভাই বোনে এই পথের মাঝে দাঁড়িয়ে কি করছিস? ও না, মানে আমি ধরাতে যাচ্ছিলাম তো, ও ছোটদাকে দাঁড়িয়ে দেখালো তাই তো কথা বললাম। নাকি ছোটদা? ওই দেখা হতেই একদিন গল্প জুড়ে দিলাম, তুই মুখ দিয়ে দিলে যাবি না তাদের সব বলে না, দেবো। ও এই তো যাচ্ছি, মুখটা দেখো না, যেন ঝুলুকার। ও কিছু নয় দাদা, তুমি তো তোমাদের ভাই বোনকে চেনো, কখন যে কি বলতে কি বলে ফেলি তা আমরা নিজেরাই জানি। কারণ তোরাই তো আমার সব কিছু রে ভাই, তোদের দুটো পাগলকে নিয়েই তো আমি দেখে আসি। কিন্তু কিন্তু দাদা, তোমার মাঝখানে কি তাহলে? এখন খোলার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। কারণ সমাজের মৃত্যুর ক্ষতিপূরণ না দিলে আমরা কেউ কাজে যোগ দেবো না। তোমাদের দাবি নিশ্চয় অনেকজন নয়, কিন্তু কিন্তু মালিক পক্ষ কি বলছে? মালিক পক্ষ আর কি বলবে পঙ্কজ? মালিক পক্ষ গায়ের জোর দেখাচ্ছে, বলছে অবিলম্বে কাজে যোগ দাও, তা নাহলে কর্মী ছাঁটাই করবে। এটা কি মগের বলুন নাকি যে ইচ্ছে করলে কর্মী ছাঁটাই করতে পারে? মগের মূল্য কিনা আর পরিবর্তন তোমারই দিতে হবে নাকি? এটা মানবিকতার প্রশ্ন। মানবিকতার প্রশ্ন। What you remember? মানবিকতা আছে বলেই তোমার দাদা আজও বহাল তবিয়তে কাজ করছে। আমার দাদা নিজের যোগ্যতায় চাকরি করছে, কারো দয়ার দানে নয়। এমন ভাব দেখাচ্ছেন যেন আপনার দয়াতে আমার দাদা। সেই বুঝাবো আমি তোমার দাদার সঙ্গেই করব। আপনি ওর কথায় রাগ করবেন না, ও ছেলে মানুষ। কথাগুলো কিন্তু ছেলে মানুষের মতো নয় প্রভাত বাবু। তাই যেখানে খুশি নাচতে ইচ্ছে যায়। চলে নামাটাই বুদ্ধিমানের কাজ। কথা বাদ দিয়ে বলুন বড় বাবু, আপনি হঠাৎ আমার বাড়িতে কি করতে এসেছেন? জানতে চান আপনাদের ডিসিশনটা কি, সেই সঙ্গে এও জানতে চায় তার প্রতিক্রিয়া স্বরূপ কি হতে পারে। নতুন করে আর কি জানাবো বড় বাবু? কর্ম অবস্থায় একটা শ্রমিক মারা গেছে, আর উপযুক্ত ক্ষতিপূরণ না পেলে তাহলে আপনারা কাজে যোগ দেবেন না, এই তো? তাহলে আমারও ডিসিশনটা শুনে রাখুন বড় বাবু, আপনারা কাজে যোগ দেবেন এবং ক্ষতিপূরণ ছাড়াই ভয় দেখাতে এসেছে নাকি? না, বুঝিয়ে দিতে এসেছি যে একজন শ্রমিক নেতা হলে শ্রমিকদের কাছে তার সম্মান যতখানি, দায়িত্ব ততখানি, আর বিপদের পরিমাণটাও তার চেয়ে অনেক একমাত্র ছোট মন বড় বাবু, তাহলে তো বিপদের পরিমাণটা
ইচ্ছা সত্যই দাদা ওই শয়তানদের অর্থ কিছু বুঝলে? একবারই যে বুঝিনি তা নয় রে পঙ্কজ। কিন্তু কোনো কিন্তু নয় দাদা, ওই শয়তান আমাদের মুখের গাছ কেড়ে নিয়ে ছিনিমিনি খেলছে, আর তা আমরা নীরবে মেনে নিয়ে চোখের জল ফেলছি। তাই বলে আমাদের আত্মসম্মানে আঘাত দেওয়ার চেষ্টা করলে ও তোমার নারীকে ছেলে বলে ছেড়ে কথা বলবো। আর যে চোখে অভাব অনটনে বেদনার অশ্রু ঝরছে, সেই দিন এই অশ্রু আগুন হয়ে ওদের লোভ আর লালসার সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আমার মনে হয় আমাকে ঘিরে নতুন করে অশান্তির কালো ছায়া তোমাদের জীবনে নেমে আসবে দাদা। নারীবান না নিয়তের অমুক বিধানে তা কোনোদিন নেমেও আসে, তাহলে আমরা এই দুই ভাই বুক পেতে সেই কালো ছায়ার প্রতিবিধান করবো রে বোন। তবু তোর গায়ে এতটুকু কাটারা তো লাগতে দেবো না রে বোন। শয়তানের কালো হাত লাগতে দেবে না। ওদের আমরা বুঝিয়ে দেবো আমরা গরিব হতে পারি, ওদের মতো আর্থিক কয়দিন আমাদের না থাকতে পারে, কিন্তু শিক্ষা দীক্ষা মানবিকতা মূল্যবোধ কোনো অংশেই আমাদের কম নেই, বরং বরং ওদের থেকে আমাদের অনেক বেশি আছে। এটাই আমাদের গর্ব, এটাই আমাদের অহংকার। এই তো আমার স্বর্গ ভালোবাসা পেলাম আমি বুকটা ভরিয়ে, পেলাম আমি বুকটা ভরিয়ে, ফুলের মমতা সংসারে আমি আছি জড়িয়ে। এই তো আমার স্বর্গ ভালোবাসার পেলাম আমি বুকটা ভরিয়ে, পেলাম আমি বুকটা ওই টেনেতে আমার বিলেতি মেমদিদি কামি, বেশি অহংকার করিবেন না। অহংকার করলে এখনই থুবুনি খিচে দিবে। ওই নিয়ে আসছেন। আচ্ছা দাদা দিদিরা, আপনারা দেখে বলুন তো উনি বেটা ছেলে না মেয়ে ছেলে? ও মাই গড, দাদার কথা শুনে বিলেত থেকে এখানে এসে আমি কি ঝামেলায় পড়লাম রে বাবা। এই যে শোনো, তুমি মানুষ না ভালো? আপনি মেয়ে মানুষ না বেটা? তোমরা চিৎকার করছো? বেশি গ্যাস দেবেন না, বুঝেছেন? আবার দুটো হাত, দুটো পা, দুটো চোখ, সেটা দেখেও তো সবাই বুঝবে যে আমি বেটা ছেলে। কিন্তু আপনাকে কি দেখে বুঝবে যে আপনি লিঙ্গ না স্ত্রীলিঙ্গ? আশ্রিত, হাসিটা বন্ধ করুন, নাহলে খঞ্জা বেরিয়ে মুখে মাছি ঢুকিয়ে যাবে। আরেকটা কথা বলি, যখন শুনবেন যে আমি কিন্তু রেগে গেলে আপনার ভালো জায়গা দেখে কামড়ে দেব। হাতাকে মানে বন্ধ করুন, দেখেন নাহলে খায়াতে মাছি ঢুকিয়ে যাবে। ও মাই গড, দাদার কথা শুনে বিলেত থেকে এখানে এসে আমি কি ঝামেলায় পড়লাম রে বাবা। ও, আপনি বুঝি আমাদের বিলেতি মেম বেড়াল? I miss Pamela. Do you understand? স্ট্যান্ড বাবা স্ট্যান্ড। আপনি হলেন আমাদের ঝামেলা নেন। Don't get love is bad for you. আমি হলাম আপনার পিয়ে, মানে আপনার বাবার পিয়ে, আর আমি হলাম আপনার কেয়ারটেকার। এই আমি আপনাকে রিসিভ করতে এসেছি। Oh my God, দাদাকে কোনো কাণ্ড জ্ঞান নেই যে আমাকে রিসিভ করতে তোর মতো একটা ইডিয়েটকে এখানে পাঠিয়েছে। আর ইডিয়া ছিলাম না। এই আপনাকে দেখার পর না আমি একেবারে
আমার মতো ইডিয়েটাই কিন্তু আপনার বল এবং ভরসা দুটোই। তাই বলে আপনি আমার মেম দিদির সামনাসামনি থাকতে পারলেন পিছনে আমি কিন্তু রেগে গেলে আপনার ভালো জায়গা রেখে কিন্তু কামড়ে দেবেন। আরে যাচ্ছি যাচ্ছি, তবে একটা কথা বলে যাচ্ছি মেম দিদি, আপনি কিন্তু আপনার সবকিছু ভালো করে দেখে নেন, কোনো কিছু নষ্ট হয়ে যায়নি তো। আপনাকেও বলি পিছনটা ধাক্কা মারতে পারলেন না, মারলেন একেবারে সামনে। এত লোকের সামনে আমি এখন মুখ দেখাবো কি করে বলুন তো? যা শোনো, যদি কিছু নষ্ট হয়ে যায় আচ্ছা তাহলে একটু ভালো করে মেরামত করে দিন, আমি ততক্ষণ ভালো জায়গা দেখে কিন্তু সুন্দর মেয়েদের কাছে রোমিও সাজাতে কতদিন ধরে প্র্যাকটিস করছেন? রসনা সংযত করে কথা বলুন, আর যাই করুন নিজেকে দিয়ে গোটা দুনিয়াটাকে বিচার করতে চাইবেন না। আমি তোমাকে মেরেছি না না না, সেই কথা তো আমি একবারও বলিনি। আমি যেটা বলতে চাই, সামান্য ঘটনাকে অসামান্য করি যারা রাস্তা ঘাটে বাসে গ্রামে আপনার মতো মহিলারা চিৎকার করতে ভালোবাসে, তারা আর যাই হোক আপনার মতো ভদ্র মহিলা না। সেই বিচারটা বাড়িতে বসে আয়নার সামনে করবেন। এখন দয়া করে যান এখান থেকে। হ্যাঁ যাবো যাবো, তবে যাবার আগে তোমার মতো গ্রহণকে উচিত শিক্ষা দিয়ে তবে এখান থেকে আমি যাবো। গ্রাহন আখড়া যখন দিলেন ম্যাম সাহেব, তখন এই গ্রাহনকে কামড় সহ্য করতে পারবেন না।
নমে রান্না করার জন্য ঈশ্বর যে সুন্দর হাতটা আপনাকে দিয়েছেন, এই হাতটা আপনি এইভাবে অপব্যবহার করবেন না। আজকে তোমার আজকের অপমান আমি এত সহজে ভুলে যাব না। আমার আমাদের দেখা হবে, আর সেদিন আমি তোমাকে বুঝিয়ে দেব আপনি কে, আপনি কি, আপনি কেমন দায়িত্ব? চাপকে পিঠের চামড়া আমি তোমার তুলে নেব, বুঝিয়ে দেবো তোমাকে আমি। আপনি মেয়ে নয় মনসা, নারী নয় কাল লাগেনি, তাই তো আপনার ওই বিষাক্ত কাল লাগেনির চবলে আপনার সারা শরীর নীল করে দিতে চাইছেন, কিন্তু পারবেন না ম্যাডাম, পারবেন না। এই সমাজ সংসারের তীব্র কাল করবে সাজাম করে আমি এই সমাজের আমি যদি চেপে ধরতে না পারি, তাহলে আমি রূপচর্চা সেন শর্মার মেয়ে পমেলা সেন শর্মা নয়। এখনো দাঁড়িয়ে আছেন, দয়া করে যান এখান থেকে। না যাবে না, কেন যাবে? তোর ভয় নাকি? ছোটদা তুই এখানে? অনেকক্ষণ এসেছি, দূরে দাঁড়িয়ে তোদের ঝগড়া দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। কিন্তু কি ব্যাপার করতে তুই হঠাৎ? কিছু নয় রে আনন্দ, কিছু নয়। আমি শুধু একটু অভিনয় করছিলাম, জাস্ট অভিনয়। নকল হাসি এসে তুই আমার চোখে ফাঁকিতে পারবি না রে প্রদীপ। সত্যি করে বলতো তোর আসল ব্যাপারটা কি? আনন্দ, পৃথিবীতে এমনই কিছু ঘটনা ঘটে যার কোনোদিন ব্যাখ্যা হয় না রে আনন্দ। ঠিক ঠিক সেই রকমই একটা ঘটনার প্রতিচ্ছবি আমার চোখে মুখে সারা অবয়বে। সেই জন্যই তোর চেনা জানা প্রতীক মিত্রের চোখে মুখে আজ নকল হাসি রে আনন্দ, নকল হাসি, নকল হাসি। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, দুঃখের দহনে রোদনে খুলেছে তারি ঘর। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে খুলেছে তারি ঘর। তুমি কি দেখেছো প্রভু শর্মার ফ্যামিলি এত নিচে নেমে গেছে, তা যদি আমি আগে জানতাম তাহলে কখনোই আমি বিলেত থেকে এই নরক দর্শন করতে এখানে আমি আসতাম না। সত্যি তুই বুঝতে পারছিস না নাকি বুঝতে চাইছিস না? ক্যামেরা, ওরা এই বিনীত শিক্ষার আগুনে তুই যাকে জ্বালাতে চাইছিস, সে নিজে জ্বলে, সে অপরকে জ্বালাতে সাহায্য করে। তবে সেটা হলো মাটির প্রদীপ হয়ে ওই তুলসী তলায়। পমেলা সেন শর্মা, তাই আমি শিখেছি জুতোকে পায়ের নিচে রাখতে, মাথায় তুলতে নয়। I think you better. আমার একমাত্র আদরণীয় বোন পাশ্চাত্য শিক্ষার অর্থের অহংকারে সে বলে গেছে। ও নিজে জানে না যে মানুষের জীবন বড় বিচিত্রা। তাই অর্থ আর আভিজাত্যের বেলা ভেঙে পায়ের জুতো কখনো কখনো মাথায় তুলে নিতে হয়। জুতোগুলো তুমি হাতে করে নিয়ে এসছো? ছি 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 ছি, সে লজ্জা আমি রাখবো কোথায়? না বাবা, এতে লজ্জা কি আছে? তোমার জুতো জোড়াটা ছিঁড়ে গেছে তাই। তাতে কি হয়েছে বাবা? এই যে তোমার পায়ে জুতোই নেই তাহলে? হ্যাঁ, আমি একজন রিক্সাওয়ালা মানুষ, আমার সব না হলে চলবে, কিন্তু তুমি কলেজে পড়ছো। তবে আর কি, শিক্ষিত ছেলে হয়ে সবার মাথা আমি কিনে নিয়েছি, বাবাকে দিয়ে জুতো বাবাচ্ছি। ছি ছি ছি, তাতে কি হয়েছে? ছেলের সুবিধা অসুবিধার কথা বাবা ছাড়া আর কে বুঝবে বলো? তাই যদি হয় বাবা, তাহলে রনিকা রচনা মেলা তুমি এটা করো না কেন? তার কি তোমার ছেলে মেয়ে নয়? কেন যে এটা করি না তা তুমি বলে বোঝাতে পারবো না বাবা। নতুন করে আর কি বোঝাবে তুমি বাবা? চোখের সামনেই তো দেখতে পাচ্ছি, আমার জন্য ওদের চেয়ে ভালো পোশাক, ভালো খাবার, ওরা কলেজ যাবে পায়ে হেঁটে, আর আমি আমার রিক্সায় চলে যাও, এই তো। তাতে কি হয়েছে? তুমি কত ভালো ছাত্র, আর ওরা? এই জন্যই বাবা আজ ওদের পড়াশোনা বললাই গেছে। তুমি যদি এক ছেলেকে এত স্নেহ মমতা না দিতে,
তাহলে ওদের লেখাপড়া তোমার সঙ্গে পাল্লা দিতে পারতো না বাবা। মানে কারণ কিন্তু ঈশ্বরী লিখন সেই খণ্ডাবে বলো। তার মানে এত কিছু মানে বোঝার বয়স তোমার এখন হয়নি বাবা। শুধু একটা কথাই জেনে রাখো, আমার কাজে একদিন হয়তো অন্যায় ছিল, কিন্তু আজকে করছি তার মধ্যে এতটুকু অন্যায় নেই বাবা, এতটুকু অন্যায় নেই। তোমার কথার মাথা মুন্ডু আমি কিছু বুঝতে পারছি না বাবা। তুমি আজ যা করছো সেই মহাপাপের প্রায়শ্চিত্ত। না, এ তোমার ভুল ধারণা বাবা। আমার বাবা কোনোদিন কোনো অন্যায় করতে পারে না বাবা। আমি বলছি পারে, বিকজ মানুষের জীবনে জোয়ার ভাটাই কখন যে কি ঘটে যায় কেউ বলতে পারে না ব্রাদার। মদ খেয়েছিস? ছি 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 ছি। এই অবস্থায় বাড়িতে আসতে তো লজ্জা করলো না? না না না, আমার লজ্জা করলো না। আরে আরে ব্যাপারে করনি, আমাদের সরকার এখন ঢালুয়া মদের দোকানের লাইসেন্স দিচ্ছে। আর আমরা যদি মদ না খাই তাহলে তো সরকারের মহৎ উদ্দেশ্য যে ব্যর্থ হয়ে যাবে ব্রাদার। বাবা, অনেক এই বয়সে মদ খেয়ে বাড়ি ফিরেছে, তুমি কি কিছু বলবে না বাবা? বলেও কিছু লাভ হবে না, কারণ চোরা নাহি শোনে ধর্মের কাহিনী। Like my dear father. আচ্ছা আচ্ছা, মদ তো 70-102 জন লোকে খাই। আচ্ছা আমি খেলি দোষ কেন? রবি, তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। মনে রাখিস এটা ভদ্র লোকের বাড়ি। বাবা তোকে কিছু না বললো, আমি তোকে আমাকে আমাকে বেড়ানোর জন্য বৃন্দাবন দেখিয়ে দেবে। এই তো বাদার। তোমার হাতে মাথা তো ঠিকের দরকার, কারণ তুমি তো হচ্ছ একালের বিবেকানন্দ। তাই তোমার হাতে বেড়ানি মানে তোর এই রকবাজি ভাষাটা বন্ধ কর। মনে রাখবে, বাবা তোকে কিছু না বললেও অলরাইট, এই এই আমি আমার মুখে কুলু কেটে দিলাম। রনে, আমরা 3 ভাই বোন একসঙ্গে পড়াশোনা করি। হ্যাঁ করি, কিন্তু আর করবো না, কারণ এই বর্তমান যুগে লেখাপড়ার কোনো মূল্যই নেই। কে বলেছে মূল্য নেই? শেখার মতন শিখতে পারলে একটা সরকারি চাকরি করবে। এই তো ব্রাদার, ব্রাদার ওটাই কি হচ্ছে অধঃপতনের প্রথম ধাপ। মানেটা আমাকে না জিজ্ঞাসা করে, এই শিক্ষিত সমাজকে জিজ্ঞাসা করো, খালি উত্তরটা দিয়ে যাবে দাদা। লেখাপড়া যে তোর মতো ছেলের জন্য নয়, এটাই তো শেষ কথা। অত বাহানা করার কি আছে? বাহানা? বাহানা নয় বাবা, বাহানা নয়, এটা হচ্ছে সত্য। সরকারি চাকরি পাওয়া মানে তাহলে আমার ভাবছি আর অন্য জুটল না। তখন সে সম্ভ্রান্ত ধনী পরিবারের শিক্ষিত মেয়েকে বিয়ে করে আদরের দুলালিকে নিম্নত করে বিয়ে গিয়ে একটা ছোট্ট ঘর করে সুখী পরিবার করার চেষ্টা করবে। মানে অভিনয় তো বন্যা, তার কবে বিয়ে হবে চিন্তা তার মাথা থেকে কুকুরের মতো উঠে যাবে, সবার আগে ভুলে যাবে কাঁধের চেহারে দিতে হবে সেই চাকরিটা। তাহলে কি বলতে চাস? আরে আমি কিছু বলছি না বাবা, আমি কিছু বলছি না। বলছে গ্রামের চিত্র, বলছে আজকের শিক্ষিত সমাজ, আর বলছে এই সমাজের বেদনা হতো বাবা মায়ের চোখের সেই চোখের জল গুছিয়ে দিয়ে আমি তোকে প্রমাণ করে দেবো অনেক যে সব শিক্ষিত ছেলে মেয়ে বেঈমান বিশ্বাসঘাতক নয়। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষায় মানুষকে মহান করার একমাত্র পথ। এককালে ছিল বাবা, এককালে ছিল, এখন আর নেই। ওই রাজনীতির ঘূর্ণবাদে পড়ে শিক্ষা চলে গেছে। না, এই ভারতবর্ষের বুকে একদা জন্মেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়,
রিক্সাওয়ালা মানুষ, তোদের ওই গ্যাঙ্গার মধ্যে শুনে আমার কোনো কাজ নেই? আছে বাবা, আছে। কারণ রিক্সাওয়ালা হয়ে আমি জন্মগ্রহণ করি বাবা, কিন্তু ওই রিক্সা নিতেই তুমি আমাকে যে শিক্ষা দিয়েছো বাবা, সেই শিক্ষার জন্যই আমি অনেককে বুঝিয়ে দিব শিক্ষা কেবল আত্মসুখের চাবিকাঠি নয়, শিক্ষা সমাজ সংসার তবে সারা দেশের মঙ্গলের চাবিকাঠি, মঙ্গলের চাবিকাঠি। এরপরেও যদি ভালোভাবে লেখাপড়া শিখবি না, ভালোভাবে বাঁচার চেষ্টা করবি না, ভালোভাবে বাঁচার চেষ্টা। আমার 12 বছর বহু আমার শেষ হয়ে গেছে বাবা। তোমার তোমার আর দাদার কথা শুনে আমার মাঝে মাঝে পরফর্মি হই, আমি ভালোভাবে বাঁচবো, আমি ভালো হওয়ার চেষ্টা করবো। কিন্তু একটা দুরন্ত কামড়ার কালো হাত আমাকে টেনে নিয়ে গিয়ে ওই পাপের অন্তকূপে নিক্ষেপ করতে চাইছে। তাই আমি হাতুর চেষ্টা করে মুক্তি পাই না বাবা, আমি কারোর থেকে মুক্তি পাই না। আমার ইচ্ছাটা আমি ভালোভাবে বাঁচতে পারবো না বাবা। আমি ছাড়া আর কে বেশি বুঝবে বল বাবা? বুঝবে কারণ তোর লেখাপড়া তুই আমার পুকুরের জন্য আমি যাই রে, আমি যাই রে রে। তুমি তুমি কি বলছো বাবা? কিছু বুঝতে পারছি না। এর চেয়ে বেশি কিছু বুঝতে চাচ্ছ না রে, শুধু একটা কথাই জেনে নাও, পাপ আর পারা কেউ কোনোদিন হজম করতে পারেনি। তাই এই সংসারে আজ যে অঘটন ঘটবে সবই আমার মহাপাপের ফসল, সবই আমার মহাপাপের ফসল। কি এমন অন্যায় কাজ করেছে বাবা? বাবার তার জন্য বাবার এই আত্মগ্লানি। না 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 না, আমাকে বাবার এই হীনমন্যতার কারণ আমাকে জানতেই হবে, জানতেই হবে। সামান্য একটা রিস্কা চালু করে আমাকে জানতেই হবে বাবার এই হীনমন্যতার কারণটা কি। সামান্য একজন রিস্কা চালক হয়ে তোমার বাবা যে অসাধ্য সাধন করেছে তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত নয়। বলতে চাও সামান্য একটা রিক্সা চালিয়ে তোমাদের এই 3 ভাই বোনকে এত লেখাপড়া শেখানো কি চারটিখানির কথা? ও তাই বলো, তাই বলো। আচ্ছা 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 সাধু কাকা, তুমি বাবাকে কতদিন ধরে চেনো? হ্যাঁ, তা প্রায় 20 বছর। কিন্তু কেন বলো তো? বাবা আচ্ছা আচ্ছা সাধু কাকা, এই 20 বছর বাবাকে কোনো অন্যায় কাজ করতে দেখেছো? না, তা দেখিনি, কিন্তু হঠাৎ তোমার মুখে এই কথা কেন বলো তো বাবা? তা কেন? আমি তোমাকে বলে বোঝাতে পারবো না সাধু কাকা, তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। কেন জানি না, একটা আতঙ্ক আমাকে গ্রাস করতে চাইছে। কারণ সাধু কাকা, বলো বাবা। তুমি এই সমাজের কোনো জটিল সমস্যা বুঝতে পারবে না সাধু কাকা। কারণ তোমার মতো সরল সাধারণ মানুষের দল এই জটিল সমস্যা সেট করতে পারবে না সাধু কাকা, সেট করতে পারবে না। আমি কিন্তু আমার লক্ষ্যভেদ করতে পেরেছি অনেক। তার মানে আমি চাকরি পেয়েছি। তুমি চাকরি পেয়েছো বাবা? তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ কাকা, আমি এখন মস্ত বড় পুলিশ অফিসার। হ্যাঁ, তাই আমার দায়িত্ব তুমি নিজে পালন করবে।
আর শিক্ষা তোমাকে কোথায় নিয়ে যায় তার হিসাব রাখবো আমি। অর্থাৎ এই স্বাধীন দত্ত নিয়ে যাই গ্রামের সবাইকে এই খবরটা দিয়ে আসি। আমার পূজনীয় দাদা, গ্রামের আর 5 বালিশ মার্কা শিক্ষিত ছেলের মতো কতদিন খুঁজে বাবা স্বাধীন, তোমার এই চাকরিতে শয়তান সাহেস্তা করা যাবে তো? নিশ্চয়ই কাকা, তবে সবটাই আইনের পথ করে। হ্যাঁ, তাহলে এই চাকরি নিজেরাই আইনের কথা বলে, কিন্তু এরা নিজেরাই বেশি আইনি কাজ করে। আর যে করুক, আমি যে করবো না এই ব্যাপারে তুমি নিশ্চয়ই থাকতে পারো কাকা। কিন্তু এ কথা তুমি বলছো কেন কাকা? কোন শয়তান আমাকে সাহিত্য করতে হবে যারা তোমার বা আমার কি ক্ষতি করেছে? তোমার কিছুই কি মনে পড়ে না খোকা বাবু? খোকা বাবু? আমি কেন? না, আমি খোকা বাবু হতে যাবো কেন? আর তুমি বাবাকে খোকা বাবু বলে ডাকছো কেন? জানি না খোকা বাবু, আমি কিচ্ছু জানি না। কাকা, তুমি যে কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না কেন কাকা। সত্যি করে বলো, তোমার কথার আসল রহস্যটা কি কাকা? আমাকে বলতে হবে না, কাকা, একদিন তুমি এই রহস্য ভেদ করে আমার খোকা বাবু ডাকে আমার কোণে ঝাঁপিয়ে করে বলবে, জানি না খোকা বাবু, আমি জানি না সেদিন কবে আসবে আমি জানি না, কাকা, সেদিন কবে আসবে আমি জানি না খোকা বাবু, আমি কিচ্ছু জানি না। কাকা, ভালো থাকো বাবা, ভাগ্যের বিচ্ছুর করি বাবাকে একটু সুখ পেতে দিল না, তাই তো বৃদ্ধ বয়সে অভ্রান্ত প্রতীকের মতো মরিচিকার পিছনে ছুটে বেড়াচ্ছি। জানি না মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার সেই আচার মনটা আমি খুঁজে পাবো কিনা কোথাও, আমি খুঁজে পাবো কিনা। কাকা, একে ঝড় তুলে দিয়ে গেল। আমি কে? আমি কি? আমি কেন সত্যি আমাকে খোকা বাবু ডাকলো কেন? কি ব্যাপার, এখনো মায়ের কোলে শুয়ে মাম খাবে নাকি? আমি দেখছি খোকা বাবু চাকরি পাওয়ার খুশিতে ভাসতে ভাসতে কোন ঘাটে নিয়ে নৌকাটা বাঁধলো। কিন্তু এটা তো একই হতে হয়। আর কথা বলছি তোমার সঙ্গে। কেন, তুমি অসংযতে কি দেখলে বলো তো? কি দেখলাম না তাই বল? দাদার সঙ্গে কেউ এই ভাষায় কথা বলে? আরে বাবা, দাদার সঙ্গে কি এভাবে কথা না বললেও মনের মানুষের সঙ্গে নিশ্চয়ই বলে। আমি নিশ্চয় তোর সেই মনের মানুষ নই। না, তুমি নাও ওই তাল গাছটা। ধর্মী পুরুষ মানুষ তুমি বটে। আরে বাবা, দিনে দুপুরে আকাশে দিনে তোমাকে আমি কতবার করে বোঝাতে চাইলাম আমি তোমাকে ভালোবাসি 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 ভালোবাসি। আর রচনা, তুই কি বলছিস? তোমাকে আমি পাগল আমি করবো। তো ভাই বোন। আরে বাবা, তুমি ভুল বুঝছো। আমরা একসঙ্গে বড় হলেও আমরা তো নিজের মায়ের পেটের ভাই বোন নয়। তার মানে? আরে বাবা, বাবা তোমাকে মানুষ করেছে আর আমি তোমাকে ভালোবেসেছি, ব্যাস লেখা চলে গেল। চুপ কর রচনা, চুপ কর। তুই সত্যি করে বলতো তোর কথাগুলোর আসল রহস্যটা কি? তুমি কে তাই তো? তুমি আমার প্রাণের দেবতা, আমার প্রেমের পূজারী, আর আমার জীবনের একমাত্র স্বপ্নের রাজকুমার। তোর কথা সত্যি না মিথ্যা আমি জানি না, কিন্তু তোর কথা যদি সত্যি হয় তাহলে আমার প্রকৃত পরিচয় কি? আমি কে? এ হয় না, এ হতে পারে না। আমাকে জানতেই হবে তোর কথা সত্যি না মিথ্যা। যদি সত্যি হয় তাহলে আমার প্রকৃত পরিচয় কি? আমি কে? আমার প্রাণের দেবতা, আমার ভালোবাসার পুরুষ, আর আমার স্বপ্নের রাজকুমার। এই ভালো লাগা কাছে
আমি যতক্ষণ না যা জানতে পারছি ততক্ষণ আমার খেয়ে ঘুমে কিছুতেই শান্তি নেই, কিছুতেই শান্তি নেই। আসবে পুলিশ অফিসার, যেদিন তুমি এই রচনাকে বুকে জড়িয়ে ধরে বলবে, রচনা আমি তোমাকে ভালোবাসি, ভালো লাগা কাছে রাখা, জীবনে যেটার থেকে আমি হাওয়াতে বাড়িয়েছি আমি পেয়েছি। পাইনি ওই মস্তরি সুন্দরী এক প্লেট কচি কঠোর মাংস, একটা বোতল হাত বাড়িয়েছে এটাই আমি পেয়েছি। তোমার সব চাওয়া হয়তো পূর্ণ হবে না জানি, তোমার ধারণা সব মিথ্যা, তোমার যেন সহজে ভাঙবে না, গিলবে বলে মনে হয় না। এই তো উপেক্ষা করেই ধর্মঘট চালিয়ে যাবে। বাড়ি থেকে গেছে এক ভয় আর এক কেমন বয়স কত? পরীকেও হার মানায় আর বলে 19 কি 20 যৌবন ইবে দশ ছেলে কি নকিকে দিয়ে ওটাকে তুলে নিয়ে এসো। তারপর কি তোমাকে বলে দিতে হবে? ওই মেঘি অবস্থে সরাসরি প্রভাব রয়েছে, আমি ভর্তিতে গেতে তুলব। যদি আনন্দ জানতে পারে যখন জানতে পারেনি আজও পারবে না। আগে কি তুমি ওই কচি মুরগির নরম কষা মাংস খাওয়াবে? কিন্তু মুরগির কষা মাংসটা একটু ঝাল লাগবে বস। কারণ চন্দনপুর থানায় একজন নতুন অফিসার এসছে, তার নাকি সবার পেছনেও দুটো চোখ আছে। সমস্ত ঘরের বাচ্চা এসে আমাকে নজানি অফিসার পাশে পৌঁছাও নেয়। সেটা বড় চিন্তা করা যাবে না। এখন সারা ওই সারা পুলিশ অফিসারকে আমি সেই নম্বর গেছিলাম, ওই সালা অফিসার একটু নিলেন না, উল্টে সব আমাকে অপমান করে তাড়িয়ে দিলেন। এত বড় সাহস Yes, আমার লোককে yes, boss. আরো বলেছে প্রথমবার বলে ও আমাকে ছেড়ে দিয়েছে, দ্বিতীয়বার যদি ফেট নিয়ে আমি যাই আমাকে 6 মাসের জন্য লকআপে ভরে দেবে।
অফিসার, প্রয়োজন হলে ওর গলাটা চেপে ধরে ওর নিজের দাঁতটাকেই আমি উপরে নেব। ওঠ করে বাড়িতে আসবি না, ওর সঙ্গে সমস্ত কথা আমার অফিসে বসেই হবে। কারণ আমি চাই এই বাড়িটা পবিত্র মন্দির হয়ে থাক। তা থাক বস, কিন্তু বস আপনার মন মন্দিরটা যেখানে অপবিত্র নরক হয়ে আছে, সেখানে বাড়িটাকে পবিত্র রাখা অত সোজা নয়। তবু এটা আপনার ব্যাপার, আপনি বোঝেন বস। আমি চলি। ওই একটা গুন্ডাও আমাকে জ্ঞান দিয়ে গেল, আর ফেলবেই না কেন? বলতে ভুলে গেলাম বাবা, বিশাল বিশাল এই করছি গরম মুরগির মাংসটা একা একা রান্না রে বাবা। তোর এই অভাগা বাবার জন্য কয়েক পিস তুলে রাখি, আমি দেখবো দেখবো। তুমি একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে করে পাগলের মতো হাসছো কেন দেখ? তাতে কি হয়েছে রে মা? তোমরা 3 ভাই বোন বড় হয়েছ, আমি পাগল হলেই বাকি আর মরলেই বাকি। ও ড্যাড, কেন তুমি এই কথা বলছো? কেন মরবে তুমি? কি এমন বয়স হয়েছে বলো তো তোমার? তা অবশ্য ঠিক রে মা, তা অবশ্য ঠিক। এই তোমাদের মা মারা যাবার পর আবার তোমার বিয়ে করা উচিত ছিল, অনেকেই তা বলেছিল, কিন্তু কিন্তু তোমাদের এই 3 ভাই বোনের কথা চিন্তা করে আর এই দেশের হাজার হাজার নিরন্ন মানুষের কথা চিন্তা করে সারাটা জীবন তুমি সন্ন্যাসীর মতো কাটিয়ে দিলে। সকলের জন্য তোমার এই ত্যাগ তিতিক্ষা। আমার না, এটা তো আমার কর্তব্য। ড্যাডি, বিবাহ করতে পেরেছি বল, কবিতা কালটা তো ভালো না। হ্যাঁ, অনেক দায়িত্ব আমার বেড়ে গেছে, আজও বাকি হয়ে গেছে। ড্যাডি, দেখি জীবনের শেষ দিন পর্যন্ত সেই দায়িত্ব কর্তব্য আমি পালন করতে পারি কিনা, পালন করতে পারি কিনা। ড্যাডি, ড্যাডি, তোমার এই সন্ন্যাস জীবন আমার জন্য নয় ড্যাডি। আমি চাই আমার যৌবনে টুকুর ছাপনে প্লাবনে এই যুব সমাজকে ভাসিয়ে নিয়ে যেতে। তারা যখন আমার যৌবনে মিশে মাতাল হয়ে যাবে, তখন আমার জীবন মনে থাকবে শুধু হাসি, গান আর আনন্দ। এই মন তোমাকে চায়, কাশ্মীর তুষার ছায়া, চলো এখানে না দুজন দুজনে হারা। এই মন তোমাকে চায়, কাশ্মীর তুষার ছায়া, চলো এখানে না দুজন দুজনে হারা। এই মন তোমাকে চায়। ও দাদা, ও দিদি, আপনাদের বাড়িতে এইসব ঘটনা ঘটছে? কি বললেন? ঘটেনি? তবে ভাববেন না, খুব শিগগিরই হয়ে যাবে। বাজাবেন না, আমি কিন্তু রেগে গেলে ভালো জায়গা থেকে কামড়ে দিবি,
আর আপনার কি আছে? তা আমি আপনার পাশে পাশে থাকবো না, থাকবেটা কে শুনি? যা গাড়ি বের করতে বল, আজ আমি নিজেই ড্রাইভ করবো। সে কি আপনি একটা মেয়ে মানুষ হয়ে কাছে কাছে বলুন না, আপনার গাড়িটা আমি চালিয়েছি। ছাগল চড়ানো আমার পেশাও নয়, নেশাও নয়। আমি ছাগল? আচ্ছা, তুমি যা কথা মতো কাজ কর, না আমি রেগে গেলে আমার ভালো জায়গা থেকে কামড়ে দেবে। আপনি বিদেশি মেমদিদি হয়ে ওই বাসবনের পেদিনীর কাজটা করবেন? What is it? আমাদের অতীব এই গ্রাম বাংলার অতীব সুন্দরী মেয়েদের ওই পেদিনী বলি সম্বোধনী করতে হবে। আপনি বলেন তো, এবার থেকে নয় আপনাকে আমি পেদিনী ম্যাম দিদি মনে করি না। আমি মিস পামেলা, আমি হাজারো যুবকের মনের লক্ষ্মী রানী পামেলা হয়েই থাকতে চাই। আমার কাজ নিত্য নতুন যুব সমাজকে আমার যৌবনের নাগর তোলা তুলে ভাসিয়ে নিয়ে যা, আর তার যখন ভাসতে ভাসতে হাততাল করবি, আর আমি তখন মহানন্দে নাচবো, গাইবো আর বাপরে বাপ, এ শালা মেয়ে তো নয়। এই ছোট মুখে তো বড় কথা মানায় না, তবে বাপেরও শালা বাপ আছে। তার প্রমাণ হচ্ছে সেদিনের সেই প্রতীক যার একটা আঘাতেই আমার অহংকারী মেম দিদি সব অহংকার ভেঙে চূর্ণ করে ভেঙে গেল আমার স্বপ্ন, সাধ, ভালোবাসা। আমার অতীত জীবনের সব ঘটনা জানার পর থেকে উদ্ভ্রান্তের মতো কোথায় ঘুরে বেড়াচ্ছে জানি না, কিন্তু আমি ওকে সবকিছু জানিয়ে ভুল করেছি? না, আমি কিচ্ছু ভুল করিনি, কারণ সে এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে। তাকেই তো উঠতে হবে অন্যায়, অত্যাচার, পাপাচারের হিসেব। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের হিসেব, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের হিসেব, আর পাপাচারের বিরুদ্ধে ধর্মের হিসেব। কি আমার মাথাটা ঘুরছে কেন? জমাট বাঁধা পাহাড় কান্না বেরিয়ে আসছে বুক ঠেলে। আমি পারবো না, আমার প্রতিজ্ঞা হারিয়ে আমি বাঁচতে পারবো না। অতীতকে হারাতে হবে এমন অনেক কল্পনা আপনার মনের মধ্যে কেমন করে এলো মাসিমা? ও আনন্দ, এসেছো তুমি? বলো বাবা, খবর সব ভালো তো? কি করে ভালো থাকবো মাসিমা? যে প্রতীককে আমি আমার জীবনে আদর্শ বলে মনে করি, আর সেই প্রতীক যদি কেন কি করেছে আমার প্রতীক? ইদানিং প্রতীক যেন কেমন হয়ে গেছে মাসিমা, মুখে কোনো হাসি খুশি নাই, সর্বদাই মাসিমা কেন চিন্তা করি। আর মাসিমা, আমার বাবার নাম শুনলে প্রতীক। তোমার বাবা কি নাম? প্রখ্যাত ইন্ডাস্ট্রিয়াল সমাজসেবী রুদ্র প্রতাপ সেন সরকার। কি হলো মাসিমা?
মানুষের শোকে দুঃখে তার মন প্রাণ সর্বদাই কেঁদে ওঠে। তাই ও কতটা গান্ধেন। কিছু মনে করো না, তুমি এক্ষুনি বসো বাবা, আমরা প্রত্যেক এসে যাবে। আমি এক্ষুনি আসছি। ঠিক আছে মাসিমা। কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার নাম শুনে প্রতীকের মতো মাসিমা যেন কেমন হয়ে গেলেন। আমার মনে হচ্ছে সব মিলিয়ে একটা রহস্যময় তোমার অন্ধকার তোমার বেঁধে আছে। সেই আসল রহস্যটা কি? সব রহস্যের লক্ষ্য বের করবি, এত বড় তীরন্দাজ তুই এখনো হতে পারিস নি রে আনন্দ। এটাও তো মিথ্যা নয় যে প্রতীক মানুষের জীবনে অসত্য বলে কিছুই নেই। মিথ্যে 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 আনন্দ, সব মিথ্যে। এখনো বিজ্ঞানের যুগে মানুষের অনেক কিছু আছে অসাধ্য। তা যদি না থাকতো তাহলে ঈশ্বর বলে কিছু থাকতো না রে আনন্দ। তুই ঈশ্বরকে মানিস প্রতীক? নিশ্চয়ই মানি রে আনন্দ, নিশ্চয়ই মানি। ঈশ্বরকে যদি না মানতাম তাহলে নিজেকেও তো অস্বীকার করা হয় রে আনন্দ। তাহলে তুই আমার একটা সত্যি কথা জবাব দিবি? আচ্ছা আনন্দ, আমাকে কখনো কোনোদিন কোথাও তুই মিথ্যা কথা বলতে শুনেছিস? তাই আজ যে বড় প্রশ্ন করছিস। তাহলে বল, তুই আমাকে এভাবে এড়িয়ে চলছিস কেন? কি এমন অপরাধ করেছি আমি যে তুই আমাকে? না 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 রে আনন্দ, না। এই প্রশ্ন আমি নিজেকে হাজার বার করেছি, কিন্তু বিশ্বাস কর আনন্দ, তুই বিশ্বাস কর, আমি কোনো উত্তর পাইনি। আমি যে কোন তলা হারিয়ে যাচ্ছে, কোন সর্বনাশা নেশা আমাকে গ্রাস করছে। আরে কে তুই বা আমি? হাজারো কথা জানে জড়িয়ে তুই আমাকে ভুল বুঝতে পারবি না রে প্রতীক। সত্যি করে বল। প্রতীক, আমি তো তোকে ভুলে বলতে চাই না রে আনন্দ। আচ্ছা আনন্দ, তোর তো অনেক টাকা রে আনন্দ। হ্যাঁ হ্যাঁ, তুই সেই টাকা নিয়ে একটা টেলিফোন কেনার নম্বরটা আমাকে দিয়ে দিস, কেমন? তারপর আমি যখন যা কিছু জানতে চাইবো তুই দয়া করে সঠিক উত্তরটা আমাকে দিয়ে ব্যাস, তাহলে এই লেটার ছুটে গেল, তোর আর আমার মধ্যে প্রতিবাদ থাকলো না। আসল কথা তুই আমাকে ভুলে গেলি প্রতীক। হ্যাঁ, তবু তুই আমার জীবনের আদর্শ, তাই তোর কথা অমান্য করে ওকে সাহায্য না করি আমি আমার বিবেকের কাছে ছোট হতে পারবো না প্রতীক। আমি ছোট হতে পারবো না। আদর্শ, বিবেক, অনিঃসত্য, না, মনুষ্যত্ব বলে এই ঘুঙ্গর সমাজে কিছুই নাই। ওই সব সস্তা সেন্টিমেন্টের কথা বলে আমাকে আমার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমি নক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হল বলরাম সুন্দরে, আমি উপারি ফেলিব অবহেলে মহা সৃষ্টি মহানন্দে। তুমি পালন করেছো দাদা। এই জন্যই তো তোদেরকে নিয়ে আমার এত ভয় রে বোন। পাচ্ছি তোদের কোনো বিপদ আপদ। দাদা, আমরা যথেষ্ট বড় হয়েছি, তুমি কি এখনো সে আগের মতন আমাদের কাগলে রাখতে চাও দাদা? ওরে পাপিয়া, বাবা মার কাছে সন্তান চিরকাল তো ছোটই থাকে রে। তোরাও ঠিক তেমনি আমার কাছে ছোটই আছে। সেই জন্য তো ছোটা কিছু হলো না, এর জন্য ছোটা আঘাত নেই। আমার সন্তান সব ভাই বোনেদের আমি আদর করবো না তো আর কি আদর করবে বল? তোরাই যে আমার আশার আলো, সুখের সান্ত্বনা। তাই বলে ভাইকে কোনো কাজ করতে না দিলে? করবি রে করবি। সম্মানজনক চাকরি পেলে আমার ভাই নিশ্চয়ই করবে, কিন্তু পাপিয়া কোনো অসম্মানের চাকরি আমার ভাইকে আমি করতে দেবো না রে বোন। কিন্তু দাদা, তোমার কারখানা বন্ধ হয়ে গেছে, ছোটটা বেকার, তাহলে এই সংসারটা আগের মতোই চলবে রে বোন। কারণ তোর বড়টা তো এখনো বেঁচে আছে রে বোন। জানি বাবা, আমি জানি তুমি এখনটাই ডুবে থাকলে পারেও আমাদের যে কোনো অভাব রাখবে না, সেটা আমরা ভালো করে জানি দাদা। কিন্তু কোনো কিন্তু নয় রে বোন, কোনো কিন্তু নয়। মৃত্যু স্বচ্ছায় মাকে আমি কথা দিয়েছিলাম যে তোদের দুই ভাই বোনকে আমি আমি আমার সন্তান স্নেহে মানুষ করবো। কিন্তু সেই দিনে সেই কথার মর্যাদা আমি আমার জীবনকে
ভাই বন্ধুদের একটু দায়িত্ব নিতে না আপনারও যদি আদরের মদর বাড়িতে পোষার জন্য সোনার খাতায় প্রয়োজন। তার মানে তোমার বিচারে ছোটদা বাঁধন আর আমি বাদ দিই? ঠিক তাই বলছি বলুক না, বাদুরেও তো এই সমাজের অনান্ধিতা নয় রে পাপিয়া। ও, তাহলে তুমিও সেই আনন্দটার দলে, তাই তো দাদা? না রে বোন না, আমি কারো দলে নয়, আমি একজন নিরপেক্ষ। অর্থাৎ তাই আমার উচিত এই স্বার্থটাকে ত্যাগ করা আর যত তাড়াতাড়ি সম্ভব বাজারটা করে আনা। কটা বাজে তোমার খেয়াল আছে? কথায় কথায় কখন যে এত বেলা হয়ে গেছে আমি বুঝতেই পারিনি রে বোন। আনন্দ, তুমি পাপিয়া ছুঁড়ে কথা বলো, ঠিক আছে? আমি যাবো আর বাজার করে ঠিক আছে কথা, ঠিক আছে আয়োজন করে দাদাকে তো সরিয়ে দিলে। এবার দেখাচ্ছি, মজা দেখাচ্ছি। আমাকে বাঁধতে বলা, আমি এবার সব তুলবই। পুরুষ শাসিত সমাজ। তাই নাকি? তাহলে এই প্রশাসিত সমাজের মাথায় দাঁড়িয়ে আমি তার সাথে চিৎকার করে বলবো, হবে না, আমি এসে গেছি। তোমরা আস্তে আস্তে বলো, তোমাদের সব কথা আমি মন দিয়ে শুনবো। দেখি কে আপনি? আমি কে তারা মনে করি, ঠিক আছে হ্যাঁ মনে করেছে, মনে করি। আমি হলো ললিত ধনী দত্ত, আর আমার দাদা হলো স্বাধীন দত্ত। স্বাধীন দত্ত। এই তোমরা আমার দাদাকে কোথাও দেখেছো? কে কে আপনার দাদা? আমার দাদাকে তোমরা চিনলে না? এই ধরো তোমরা দুজনা প্রেম করছো। কে বললো আমরা প্রেম করছি? আচ্ছা প্রেম করনি, ঠিক আছে ঠিক আছে, কিন্তু ধরে নাও প্রেম করছো। কিন্তু তোমাদের মতো প্রেমিক প্রেমিকার কাছ থেকে যে মহাপুরুষ হাত হাতে খুশ নাই, সেই মহাপুরুষ হলেন আমার দাদা, এদেশের স্বনাম ধন্য পুলিশ অফিসার মিস্টার স্বাধীন দত্ত। এখন পুলিশ হয় হয় আপনি একটু মাল খেয়ে এই তো মশাই। আরে মশাই, এদেশের যত চৈত্রহীন লম্পট মাতাল আছে তারা সবাই কেউ না কেউ নামি দামি মানুষের ছেলে কিংবা ভাই কিংবা। রাফিয়া, তুমি একে বিদায় করে বাড়ি যাও। আমি এখন আসছি, কারণ উনার শুনে বকতে গেলে আমার মাথায় ভীষণ যন্ত্রণা শুনে পাবিয়া। তাই আমি আসছি পাবিয়া, আবার পরে দেখা হবে। কেমন আসছি পাবিয়া। তারা বোধহয় রাগ করে চলে গেল। এই কিছু মনে করো না, আসলে আমার এখানে আসাটাই মিথ্যা হয়ে গেছে। আর হবে না কেন? আমি হলাম কিনা চলে পাকা ছেলে। যত তাড়াতাড়ি পারিস ওই সালা এঁচো